এই গল্পের নায়িকা আঁখি। ও অষ্টম শ্রেণীতে পড়ে। দেখতে খুবই সুন্দর। যে দেখবে সে তার প্রেমে পড়ে যাবে। আঁখি পড়াশোনায় খুব ভালো। আঁখি বড়লোক বাবার একমাত্র মেয়ে। আঁখির বাবা আঁখির জন্য বাসায় একটা শিক্ষক দিল। আঁখি নিয়মিত শিক্ষকের কাছে পড়তো, আর শিক্ষক আঁখির দিকে খারাপ নজরে তাকাতো। একদিন আঁখির আম্মু মার্কেটে যায়। তখন আঁখি তার রুমে শুয়েছিল। তখন দরজার কলিং বেল বাজে। আঁখি এসে দরজা খুলে দেয় আর শিক্ষককে তার রুমে নিয়ে আসে আর বই নিয়ে পড়তে বসে। মেয়েটার বাসায় কেউ নেই, এই সুযোগ। মালটা অনেক সুন্দর। স্যার, এটা কি করছেন? তোমাকে শেখাচ্ছি। স্যার, জামা খুলছেন কেন? স্যার, তার এক হাত দিয়ে আমার দুই হাত চেপে ধরে আর এক হাত দিয়ে আমার মুখটা খুব শক্ত করে ধরে। বাসায় আমি আর স্যার বাদে কেউ নাই, তাই হয়তো। আশা করি আপনাদের কিছু বুঝতে বাকি নেই। আচ্ছা, আমার জীবনটা নষ্ট করে স্যার কী পেল? কিছুক্ষণের জন্য ওকে আনতেও খুব খারাপ লাগছে। এরপর আর বাঁচতে পারবো না আমি। বেশ কিছুক্ষণ পর স্যার আমার মুখ থেকে আস্তে করে হাতটা সরিয়ে নেয়। এখন তো ছেড়ে দেন নাকি? তারপর সে যা যা বলছে তা বলার মতো না। এই আখি, বের হও, কথা আছে। আমার দিকে জামাটা ছুঁড়ে মেরে দেয়। আমি বাথরুমে যেয়ে কান্না করতে লাগি। আমি চুপ করে থাকি। তোকে না বের হতে বললাম? বের হচ্ছে। দেখ, এসব তুই যদি কাউকে বলেছিস তাহলে সমস্যা তোর হবে। তুই যে মেয়ে আর আমি ছেলে, বেশি হলে এই জেলা থেকে চলে যাব। আর কি, তোর বদনামের ভয়ে তোর বাবা মা পুলিশকে জানাবে নাই। তাই এটাই ভালো হবে যে আমি যখন যা বলবো তাই করবি, কাউকে কিছু বলবি নাই, মনে থাকবে? চুপ করে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে কান্না করছি। সে আমার মুখটা শক্ত করে চেপে ধরে বলল, কী রে, কানা শুনিস নাই? জি স্যার। যা যা বললাম মনে থাকবে তো? থাকবে। সে চলে যায়। আমি আমার রুমে চুপ করে বসে আছি। কেন জানি আর চোখ দিয়ে পানি পড়ছে না। আমি ভাবতে লাগলাম, আমি আর বাঁচবো না, এই জীবন আর রাখবো না। যে প্রথমবার এমন কাজ করতে পারছে, সে দ্বিতীয়বারও করতে পারবে। কিন্তু বলবো কিভাবে? গলায় দড়ি দিতে পারবো না। দড়ি পাবো কই? আর দড়ি বা কই? আমি তো এত বড় মানুষ না যে ফ্যান পর্যন্ত হাত যাবে। আচ্ছা, বিষ খেলে কেমন হয়? আমি যে বিষ খেতে যাব, অমনি বাবা মা চলে আসে বাসায়। কি করব এখন? আম্মু কই? আসি বাবা। এই, তোর হাতে বিষের বোতল কেন? আসলে মা, বল কি হয়েছে? আম্মু এই বোতলটা নিচে পড়েছিল, তাই হাতে নিলাম। কিন্তু ইঁদুর মারার বিষটা তো আমার রুমে ছিল, এখানে এলো কি করে? চুপ করো, মেয়েটার কি অবস্থা দেখছো? আমি রুমে গিয়ে গোসল করে এসে দেখি বিছানার চাদরে অনেক রক্ত লেগে আছে। আমি বিছানার চাদর পরিবর্তন করলাম। আমার খুব কষ্ট হচ্ছে, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। বিছানায় শুয়ে পড়লাম। তখন আম্মু রুমে এলো। তারপর আম্মু বলল, মা, কিছু বলবেন? তুই তো কাউকেই আপনি করে বলতে পারিস না, একটুতেই অচেনা মানুষকে তুমি করে বলিস, সে ছোট হলেও কি আবার বড় হলেও। ও, ভুলে মুখ থেকে বেরিয়ে গেছে। আমি তোর মা, তুই না বলিস। আমি আর তোর বাবা তোর মুখ দেখেই বা গলা শুনেই বুঝে ফেলি মন খারাপ কিনা। হুম, তো তা বল, কি হয়েছে? তোমরা আমাকে বাসায় রেখে গেছিলা, তাই মন খারাপ, রাগ করছি। মিথ্যেটাও বলতে পারিস না। সত্যি। তুই তো কারোর ওপর রাগ করলে বলেও কথা বলিস না। তুই যখন রাগ করিস তোর মুখে তো রাগটা ফুটে ওঠে। আমার চোখের পানি পরিপূর্ণে মায়ের থেকে চোখ পানি লুকাতে পিছনে ফিরে বললাম, মা, আমার ভালো লাগছে না, একটু ঘুমাবো, মাথা ব্যথা করছে। তুই কান্না করছিস? না, কি যে বলো। মা রুম থেকে বেরিয়ে যায়। আচ্ছা, আমি কি হেরে যাব জীবন যুদ্ধে? আজ জিতে যাবে সে বাজে মানুষটা। আমি কি করব? কাকে বলবো? বুঝতে পারছি না। কেউ একজন যদি আমার পাশে এখন দাঁড়িয়ে বলতো,
আমি তোমার পাশে আছি। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। স্বপ্ন সে আসে, ঘুমাতে দেয় নাই। চিৎকার করে উঠি, কিন্তু আমার শব্দটা কারো কানে যায় না। দেখতে দেখতে 1-2 মাস পার হয়ে যায়। সাই সেদিনের পর থেকে তার বাসায় পড়ায়। তার বাসায় সে ছাড়া কেউ থাকে না। ওই যে বলেছিলাম যে একবার করতে পারে সে দ্বিতীয়বারও করতে পারবে। এর মাঝে আমি অনেকবার আমি মরে যাওয়ার চেষ্টা করছি, তবে প্রতিবারই বেঁচে গিয়েছি। এখন আর মা বাবার সাথে আড্ডা দেওয়া হয় না, কারোর সাথে কথা বলি না। সব সময় বকবক করা মেয়েটা আজ চুপ করে থাকতে ভালোবাসে। আজ এই অমানুষটার পরিচয়টা দেব। তার নাম রাপি। পড়াশোনা করে, দেখতে মাশাআল্লাহ, যেমন সাদা তেমন চেহারাটা লম্বা। যে কোনো মেয়ে তাকে দেখলে প্রেমে পড়ে যাবে, কিন্তু সে যে অমানুষ। আল্লাহ তাকে তুলে নেয় না কেন? তোবা তোবা, এমন বলতে হয় না। আল্লাহ মানুষটাকে ভালো পথে চলার তৌফিক দান করুক। বেশ কয়েকদিন ধরে আমি অসুস্থ। আজ আম্মু জোর করে ডাক্তার কাছে নিয়ে গেল। ডাক্তার কিছু পরীক্ষা করতে দিল, বলল কাল এসে রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাতে। সাইয়ের কাছে পড়তে যায় না আজ 2 দিন, তাই সাই আমার কাছে ফোন দেয়। আমার কাছে সব সময় একটা ছোট বাটন ফোন থাকে, সেটাতে সে ফোন দেয়। কি রে, পড়তে আসিস নাই কেন? আমি কান্না বেছে গলায় বললাম, স্যার আমি না খুব অসুস্থ। কেন রে, কি হয়েছে তোর? স্যার এবার খুব নরমভাবে বলে। এইভাবে সে আগে কখনো কথা বলে নাই। কি রে, চুপ কেন? স্যার আজ ডাক্তারের কাছে গিয়েছিলাম, কিছু টেস্ট করতে দিয়েছিল, কাল রিপোর্ট দিলে বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, ফোন রাখ আর নিজের খেয়াল রাখিস। মরে গেলে আপনার চাহিদা মেটানো কেউ থাকবে না বলে চিন্তা করছেন? ভালোভাবে কথা বল, কি বলছিস? মাথা ঠিক আছে তো? ফোন রাখ বলছি। কিছু কি ভুল বললাম? সেবার ফোনটা কেটে দিল, আর আমি ফোনটা রেখে দিলাম। আর নিজের রুমে শুয়ে পড়লাম। পরের দিন রিপোর্ট আনতে হসপিটালে গেলাম, সাথে আব্বু আম্মু আছে। পরের দিন দুপুরে গেলাম ডক্টরের কাছে। যেতেই অবাক, নার্সগুলো আমার দিকে বারবার তাকাচ্ছে আর নিজেরাই কি যেন বলাবলি করছে। একজন নার্স আমার দিকে এগিয়ে এসে বলল, তোমার নাম? আখি। কাল কিছু টেস্ট করছিলা? হুম। আজ ডাক্তার দেখাবা? হুম। রিপোর্ট ডাক্তারের কাছে আছে, তুমি যাও। আমি আপনি বাইরে থাকেন, পরে দরকার হলে ডাক দেওয়া হবে। আমি আন্টিটার সাথে ডক্টর আন্টির কেবিনে গেলাম। আসবো আন্টি? আসো। কি সমস্যা তোমার? আন্টি কাল কিছু টেস্ট করতে দিয়েছিলেন যে? করিয়েছো? হুম। নাম কি? আখি। সে অবাক হয়ে আমার দিকে তাকালো। কোন ক্লাসে পড়ো আম্মু? আন্টি এবার ক্লাস 8-এ। তুমি তো বেশ ছোট। মা, তুমি কি জানো তোমার টেস্ট রিপোর্টে কি আছে? না, হালকা ভয় পেয়ে বললাম। তুমি প্রেগনেন্ট। কি বলবো বুঝতেছি না। মা, তুমি আমাকে সব বলতে পারো। কি হয়েছে? কে এমন করেছে? আন্টিকে কেন জানি বিশ্বাস করে সব বলে দিলাম। আম্মু, তোমার সাথে যা হয়েছে তা ঠিক না, তবে এই বাচ্চার মা হওয়ার সময় তোমার হয় নাই। আন্টি সেটা আমি খুব ভালো করে বুঝতেছি। তাহলে কি করবে ভাবছো? পরে আপনাকে সব বলবো। আপনি এখন আমার বাবা মাকে কিছুই বলেন না। বলবো না, তবে তোমাকে কথা দিতে হবে যে তুমি যা করবে আমাকে জানিয়েই করবে। তারপর ডক্টর আন্টি তার ফোন নাম্বার আমাকে দিয়ে দিল আর আমার আম্মুকে ডেকে কি সব বুঝিয়ে দিল। তারপর বাসায় আসলাম। আম্মু, অনেকদিন রাকিব স্যারের কাছে পড়তে যাওয়া হয় না। স্যার এর আগের দিন ফোন দিয়েছিল। তো আজ পড়তে যাব, তোর ইচ্ছা। তাহলে গেলাম। হুম। তারপর অমানুষটার বাসায় গেলাম। আসতে পারি? কেমন আছো? কানে শুনতে পাস নাই নাকি বোবা হয়েছিস? স্যার আর কয়েকদিন পর থেকে আমার পরীক্ষা, পড়লে ভালো হতো। সে আর কোনো কথা না বলেই পড়াতে লাগলো। পড়া শেষ করে। সব বুঝতে পারছি। হুম। এখন বল ডাক্তার কি বলেছে? কে বে তুই? আমি তোর কেন বলবো? কি বলছিস তুই? কানে শুনিস না? স্যার আমাকে মারার জন্য নিজের হাত তুললো, তবে নিজে থেকেই নামিয়ে নিল। কি রে, মারলি না? সে চুপ, তার রাগটা তার মুখেই ফুটে উঠছে।
আমি জানি তুই আমাকে পড়ানো বাদ দিবি না, কারণ আমাকে না পড়াতে পারলে তোর চাহিদা মেটাবে কে? সে এবার আমার গালে থাপ্পড় মেরে দিল। কি হলো? একটু বেশি কথা বলা শিখে যাচ্ছিস মনে হচ্ছে। তাই বলি মারবি? আমার ইচ্ছা। আপনার ইচ্ছা মানে কি? মানে আমার ইচ্ছা হয়েছে মারছি। এটা কোনো কথা? বাদ দে, রাগ করেছিস? তোকে রাগাতে বেশ ভালো লাগে। স্যার আমার গালে আবার থাপ্পড় মেরে দেয়। এবার আর চোখের পানি ধরে রাখতে পারি নাই। তুই কান্না করতেও পারিস? আমি তার কথা শুনে আরো জোরে কান্না শুরু করে দিলাম। চুপ, চুপ কর। প্রায় 1 ঘন্টা পর। বাবা এত কান্না করতে পারে? 1 ঘন্টা হয়ে গেছে কান্না করছে, এখন তো একটু চুপ হও। বালদা, কান্না থামাতে পারলে কি আর এতক্ষণ কান্না করতাম? এখন তো মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না। হয়তো অনেকক্ষণ কান্না করার জন্য এমন হয়েছে। স্যার এবার জড়িয়ে ধরে বলতে লাগলো। মাইশা চুপ, আর এখন আমি তোমার মারবো না, কথা দিলাম। স্যার, এবার আমার নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। কি করব? আমার কিছু হলে বাচ্চাটার কি হবে? স্যারের দিকে হাতটা বাড়িয়ে দিলাম। সে আবুলের মতো তাকায় আছে, হয়তো বুঝতেছে না কি করবে। স্যারটা আমাকে এই বছর থেকে পড়ানো শুরু করেছে, তাই জানে না যে আমি কান্না করলে এমন হয়। স্যার আমার হাতটা ধরে বলল। মাইশা শান্ত হও, আমার দিকে তাকাও। আমি তার চোখের দিকে তাকিয়ে আছি। মনে মনে ভাবতে লাগলাম, আজ এই অমানুষটার সাহায্য নিতে হচ্ছে। আর সে আমাকে বাঁচাতে না পারলে 2টা জীবন শেষ হয়ে যাবে। আমি মরতে ভয় পাই না, তবে আমার পেটের বাচ্চাটার কি হবে? মাইশা তুমি তো হেরে যাবার মেয়ে নও। তুমি আমাকে আমার অন্যায় শাস্তি দেবো না। আমি তোমার সাথে যা কিছু করেছি, যেটা যাতে অন্য কারোর সাথে না করি। এখন তোমার যদি কিছু হয়ে যায়, সব শেষ হয়ে যাবে। আমার মতো অমানুষগুলো আবার বাচ্চা মেয়ের সাথে এমনই করবে। তার কথাগুলো আমি চুপ করে শুনছি। আমি আবার আগের মতো ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছি। আমার হাতটা এখন তার হাতে। সে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। তাকে দেখে মনে হচ্ছে সে আমাকে হারানোর ভয় পেয়েছিল। কিন্তু কেন? কে হই আমি? তার চাহিদা মেটানোর জন্য একজন, তাছাড়া তো কিছুই না। তবে কেন তার চোখে এতটা ভয়? তাকে ছাড়িয়ে উঠে বললাম, এত নাটক না করলেও চলবে। পৃথিবী উল্টে গেলেও তুই বদলাবি না। জি, আমি বলবো না। সায়ন্তানী তুমি এই পরিমাণে কান্না করতে পারিস? আজ জানলেন? তোর জন্য জীবন শেষ, চোখের সামনে থেকে সর। তার তোর কাছে থাকতে আসি নাকি রে? দেখতে দেখতে আমার প্রেগনেন্সির 5-6 মাস হয়ে গেছে। আমি চাই না এই বাচ্চাটাকে মারতে। হয়তো আমিও বাচ্চা বলে বড় ভুল হয়তো নষ্ট করে দিতাম। বাবা মা এখন আর বলার মতো কিছুই নাই। তারা যা বোঝার বোঝেছে, শুধু জানে না বাচ্চাটা কার। সেদিন দেখে গিয়ে বলে দিয়েছিলাম হ্যাঁ আমি প্রেগনেন্ট। সেদিন তারা খুব রেগে গিয়েছিল, আমাকে মারার জন্য হাত তুলেছিল, কিন্তু না মেরে তারা কান্নায় ভেঙে পড়ে। সেদিন তাদের দেখে খুব কষ্ট হয়েছিল, মনে হচ্ছিল নিজেকে শেষ করে দিয়ে। কিন্তু পরে মনে হলো বলে কি সব শেষ হয়ে যাবে? মন উত্তর দিয়ে বলে না, তাই আর মরাটা হয় না। তবে বাবা মার কাছে আমি মারা গেছি, তারা আমার সাথে কথা বলে না অনেক দিন। তবে তাদের বাড়িতে থাকতে দিয়েছে। এখন কথা বলে শুধু ডাক্তার আন্টি কথা বলে, প্রায় ফোন দিয়ে কেমন আছি, সুস্থ আছি কিনা জানতে চায়। সে অমানুষটার সাথে দেখা বা কথা হয় না। আজ 2 মাসে কথা বলার পুরো চেষ্টা করেছে। যেদিন শেষবার মতো তার সাথে কথা হয়েছিল, দিনটা এখনো খুব ভালোভাবে মনে আছে। সেদিন পড়তে পড়তে হঠাৎ সে আমাকে বলল, তুমি প্রেগনেন্ট? আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। কি বলে আমি বুঝতে পারি নাই। সে আমার পেটে মাথা রেখে বলে, আমার বাবুটা কেমন আছে? তার মুখে অজানা এক খুশি মনে হচ্ছে। তার বিয়ে করা বউয়ের বাচ্চা হচ্ছে। বেশ রাগ হলো তার উপর। সর, আমি কি তোর বিয়ে করা বউ লাগে? তোরে যা, এই বাচ্চাটা কেউ হোস না তুই। এ শুধু কেউ নাই, শুধু আমি ছাড়া। সে আবারও আমার পেটে মাথা রেখে বলে বাচ্চাটা আমারও। কেন জানে সে কান্না করছে। তাকে দেখে একটু মায়া আমার লাগছে না।
শুধু রাগ হচ্ছে। আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, মনে হয় অনেকটা ব্যথা পেয়েছে। তুই এতটা অমানুষে, তোর জন্য আর দুটো জীবন শেষ। আচ্ছা, তোর কি বিবেক আছে? তুই আয়নায় নিজেকে দেখে নিস কেমন। সে আমার হাজারো কথার মাঝে একটা কথার উত্তর দেয় না, কান্না ভেজা চোখে আমার পেটের দিকে তাকিয়ে আছে। আমি তার গালে থাপ্পড় মেরে দিয়ে বলে, শোন, আমার সাথে যা করছিস তার জন্য কখনো আমি তোকে মাফ করব না, তবে আর কারোর সাথে এমন করলে তোকে আমি ছাড়বো না। মনে রাখিস, আজকের পর আমি এই বাচ্চাটা মরলে বা বাঁচলে তা তুই খোঁজ নেবে না, ভেবে নিবি আমরা মারা গেছি। সে আমার পা ধরে বলে, প্লিজ যেও না, চলো আমরা বিয়ে করে নেই। যা করে করছিস, আর নাটক করিস না। প্লিজ। তোর জন্য আজ আমার জীবনটা এমন বলতো। আমার বয়স হয়েছে বাচ্চার মা হবার। সে কান্না ভেজা চোখে তাকিয়ে আছে তার দিকে, দেখে মনে হচ্ছে সে অমানুষ। কেন জানি চলে আসার সময় আমার চোখ পানিতে ভরেছিল। তারপর সে কয়েকবার এসে কথা বলতে বাবা মার সামনে, কিছুই বলতে পারে নাই। তবে তার প্রতি বরাবর কথা বলার সময় তার চোখে পানি ছিল। আর আজ 2 মাস পর তার কথা মনে করতে গিয়েও আমার চোখে পানি। তবে কেন? সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। হঠাৎ একটা ফোন আসলো, তার শব্দে ভাবনা জগৎ থেকে ফিরলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি ডাক্তার আন্টির ফোন। হ্যালো আন্টি, কেমন আছেন? ভালো, তুমি? ভালো। বাসার সবাই কেমন আছে? জানা নাই। কেন? জানেন তো, আমি নিজের রুম থেকে বের হই না। আমি কাজে সিলেট যাচ্ছি, তুমিও আমার সাথে যাবা। কবে? এই রবিবার। ঠিক আছে। তোমার জেএসসি পরীক্ষার রেজাল্ট দিছে? হুম। কবে বলনি তো? আজ দিলে বলবো, মনে ছিল না। A+? হুম। 9-এ তো পড়তে পারবে না। জানি, ভাবছি স্কুলে 9-10 না পড়ে বাসায় ভালোভাবে পড়ে শুধু এসএসসি পরীক্ষা দেব। পারবে একা পড়তে? দেখি কি করা যায়। এই নিয়ে বাসায় রাগারাগি হলো, তারা যেতে দিবে না। আন্টিকে ফোন করে সব বলে দিলাম। আন্টি বলে সে বাবা মাকে মানিয়ে নেবে, সমস্যা নাই। তার কিছুদিন পর আজ রবিবার, শেষমেশে আন্টি তাদেরকে রাজি করালেন। অনেক দিন পর কোথাও বেড়াতে যাওয়া যাচ্ছে। জানি না আমার মাঝে আনন্দ কাজ করছে কিনা। আন্টির একটা মেয়ে আর একটা ছেলে, আমার থেকে অনেক ছোট, 1-2 বছর হবে। মেয়েটা আমার সাথে পড়ে। আন্টির মতো মেয়েটা অনেক ভালো। মেয়েটার নাম ইমা। আচ্ছা, আমি তো ডাক্তার আন্টির কেউ হই না, তাও আন্টি আমার কত খেয়াল রাখে। এখন রাব্বি স্যারের মতো যেমন খারাপ মানুষ আছে, তেমন ডাক্তার আন্টির মতো ভালো মানুষও আছে। ইমা, কেমন আছো? ভালো। তোমার কি খবর? নতুন বছর স্কুল আসলে না যে? ভাবছি স্কুলে না পড়ে এসিতে দেবো শুধু। বই নিয়েছো? কিভাবে নেব বলো? আমরা আগে ফিরে আসি, তারপর না হয় আমি স্কুলে যেয়ে এনে দিব। বাবা মা তো আর এনে দিবে না। এখন তারা কথা বলে না। আমি চুপ করে মাথা নিচু করে বসে আছি। না, কথা বলো। তাদের বিবেক, তারা এটা বুঝতেছে না এই মেয়েটার উপর দিয়ে কি যাচ্ছে। আচ্ছা, আমি তো তাদের মেয়ে, তাই না? তাহলে কেন তারা আমায় বোঝে না? আমার কষ্টকে, প্রেগনেন্সির সময় কতটা সমস্যা হয়, না খেলে কেউ খোঁজটুকু নেয় না। আচ্ছা, তারা ছাড়া কেউ বুঝবে বলো তো পারো? মাঝে মাঝে আন্টি ফোন করে খোঁজ খবর নেয়। সেও বিজি থাকে, সপ্তাহে 1 দিন কথা বলে বা 2 দিন। মাসে একবার দেখা করতে যেতে বলছে, তাই যায়। বা আন্টি আসে। হিমাও মাঝে মাঝে ফোন দেয়, কেমন আছি, পড়াশোনা কেমন চলতেছে জানতে। বেশিরভাগ সেজন্য ফোন করে। আমার চোখে পানি ভরে গেল। আন্টি জড়িয়ে ধরে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কষ্ট পেও না মা, ইমার মতো তুমিও আমার মেয়ে।
হ্যাঁ, আমরা 2 বোন 1 ভাই। রোহান এসে আমাকে খুব জোর করে জড়িয়ে ধরে বলল, রোহান আন্টি 2 বছরের ছেলে। মাইশাপু, তোমার পেট কত বড়, একদম ফুটবলের মতো। তাহলে তুমি আমাকে মোটু বলছো? না আপু, সত্যি। রোহান, এমনভাবে আপুকে কেউ বলে? আম্মু দেখো, আপুর পেট ওই যে সেদিন তোমার কাছে একটা আন্টি আসছিল না, তার মতো বড় পেট হয়েছে। কিন্তু আন্টি তো বলে তার বাবু হবে, তাই পেট বড়। তাহলে কি আপুরও বাবু হবে? চুপ করো, যাও তুমি খেলনা দিয়ে খেলো। আমি পেটে হাত দিয়ে মাথা নিচু করে বসে আছি। আন্টি আমার মাথায় হাত দিয়ে বলল, তোমার জীবন যুদ্ধে তোমাকে এর থেকেও খারাপ কথা শুনতে হবে। কি দোষ আমার? তুমি মেয়ে। এটা কি আমার হাতে ছিল? তা অন্যরা বুঝবে কেন? তারা বলতে জানি, বুঝতে না। ওনারা বলতে কাকে বোঝাচ্ছেন? ঘুরে ফিরে ওনারা মানে তো হামাই দাঁড়ায়। ঠিক বলেছ, কারণ আজ এটা তোমার সাথে হয়েছে বলেই আমরা বুঝতেছি কষ্টটা। কিন্তু অন্য মেয়ের সাথে হলে তুমি, আমি, তোমার পরিবার সবাই মেয়েটাকে নিয়ে কত কী না বলতাম। কিন্তু কেন এমন? সব কিছুর উত্তর হয় না। হয় না নাকি জানা নাই? জানা নাই। হুম মনে হয় আফসোস করলে। তাছাড়া আর কি? আচ্ছা, একটা প্রশ্ন। বলো। সেদিন আমি নিজেকে শেষ করে দিলে কি ভালো হতো? তবে কি বলতে চাও? যারা অন্যায় করবে তারা করেই যাবে, আর যাদের সাথে অন্যায় হবে তারা চুপ থেকে নিজেকে শেষ করে দিলেই ভালো। এই সমাজ থেকে তো তাই বুঝেছি। এমন কিছু করো যাতে অন্যরা তোমাকে দেখে শিখে। পারবো কি আমি? এইটুকু মেয়ে হয়ে তো অনেক কিছুই করলে, আর এখন তো তোমার বাচ্চাও আছে। আগে একা পারছো, এখন দুজনে পারবা না? সত্যি কি আমি পারবো? শুধু ভাবো পারবে, তুমি সব পারবে। কেন তুমি পারবে না? আমি না পারলেও বাস্তবতা আমাকে পড়িয়ে নেবে। বাবা মার কাছে ফোন দিয়ে বলে দাও আমরা ভালোভাবে চলে আসছি। সত্যি? তা কি মজা করছি? আমার সামনে ফোন দাও। আমি ফোন বের করে ফোন দিলাম। প্রথমবার কেউ রিসিভ করলো না। আবার ফোন দাও। এবার ফোন দিতেই রিসিভ করলো। হ্যালো। আসলে কি আমি মেয়ে বলে এমনটা হলো আমার সাথে? সত্যি অনেক বাজে কথা শুনতে হয় মাঝে মাঝে পরিবার থেকেও। এমন কথা বলে যা মুখে আনতে কষ্ট হয়। সেই স্যার তো বেশ আছে, পিতামাতার পর শিক্ষকের স্থান। শিক্ষকের সম্মান করা প্রতিটি মানুষের কর্তব্য। একটা শিক্ষক প্রতিটি ছাত্রছাত্রীর আস্থা, ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। সেই শিক্ষক যদি প্রশ্নমতো আচরণ করে, তাকে শিক্ষক বলে না, তাকে অমানুষ বলে। হ্যালো। আমরা ভালোভাবে চলে আসছি, শুধু হোমবয় ফোনটা কেটে দিল। হাসো কেন? এমনি খুশি লাগতেছে। ফোন কেটে দিচ্ছে। না, ও কথা বলেই রেখেছে। কি বললো? অনেক কিছু বলেছিল, বাট মনে মনে আমাকে শুধু বলল। তবে মনে মনে বা ফোন রেখে অনেক কথা বলছে। আম্মু, তুমি কি জানো? তারা হয়তো তুমি বাসায় থাকতে তোমার সাথে কথা বলে নাই, তবে তুমি যে এখন বাসায় নাই, তারা তোমাকে অনেক মিস করছে। তোমার বাবা মা দুজনেই এতক্ষণ টেনশন করছিল তাদের মেয়ে ঠিকমতো গেছে কিনা ভেবে। এ কদিন তোমার মা তোমার কথা মনে পড়ে 1000 বার তোমার রুমে যাবে। তুমি থাকতে সে হয়তো দিনে একবারও যায় নাই। কষ্ট পেও না মা, যাও, অনেক রাত হয়েছে, ঘুমো। রোহান বা অন্য কারোর কাছে ঘুমিও না, একা ঘুমো। কেন? তোমার প্রেগনেন্সি 6-7 মাস চলতেছে, মানে বুঝো? আচ্ছা, এখন ঘুমাইছি। আর রোহনের থেকে দূরে থাকবা, ছোট মানুষ কখন কি করে ঠিক নাই। কয়েকদিন পর ঘুরে বাসায় ফিরলাম। যেমন ভাবে আগে যাচ্ছিল তেমন ভাবে দিন কাটতে লাগলো। মাঝে মাঝে সেই মানুষটা ফোন দিয়া এপাশ থেকে নীরবতার মাঝে মাঝে অন্য নাম্বার দিয়ে ফোন করে আমার কথা চুপচাপ শুনে ফোন কেটে দেয়। জানি না সে কেন এমন করে। দেখতে দেখতে অনেকদিন চলে গেল। আর কয়েকদিন পর আমার প্রেগনেন্সির 9 মাস হবে। আজ রাতে আন্টি তার বাসায় নিয়ে যাবে আমাকে আর আমার মাকে। ডেলিভারির পর আবার আসবো। সবাই বেশ চিন্তা করছে কিভাবে হবে,
তাই ভেবে, কারণ একটা সিজার মানে বাচ্চা জন্মের পর থেকে একটা মায়ের মৃত্যুর আগ পর্যন্ত প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকা। আর যাদের নর্মাল বেবি হয় তাদের নাড়িছেড়া দন হয়, আর যাদের সিজার হয় তাদের হয়তো নাড়িছেড়া হয় না, কিন্তু নাড়ি কাটা ধন হয়। সিজারে কিসের কষ্ট, শুধু পেট কাটে, 7 পর্যায়ে কেটে বেবিটাকে দুনিয়ায় আনতে হয়। হয়তো বা সিজার করার আগে অ্যানোস্থেসিয়ার জন্য বোঝা যায় না পেট কাটাটা। আধা ঘন্টার ভিতরে 3টা স্যালাইন শেষ, কিন্তু মোটা সিরিঞ্জে মেরুদণ্ড দেওয়া হয়। এই ইঞ্জেকশনটা সারা জীবন কষ্ট দেয়, কখনো অবশ্যই থাকে, আবার কখনো বসা থেকে ওঠা যায় না, কাপড় কাচা যায় না, ভারও কিছু উঠানো যায় না। তবু মেয়েরা সব কিছু করে এবং চেষ্টা করতে হবে, কারণ তারা মেয়ে। বিশ্বাস কর, যখন অবশ্যের মেয়েটা চলে যায় তখন একটা গলা কাটা মুরগির মতো ছটফট করতে হয় মেয়েদের। আপনজন ছেড়ে পোস্ট অপারেট রুমে থাকতে হয়, 24 ঘন্টায় 24টা চ্যালেঞ্জ চলে। আর ইঞ্জেকশনটা কাটা জায়গায় কি যে কষ্ট বলার মতো না। আর সাথে সাথে খিঁচুনি, শরীরের কাঁপুনি, হাতে ক্যানোলার স্যালাইন চলতেছে। প্রসাবের রাস্তায় কথাথর নিথর, শরীর থরথর কাঁপছে, মাথাটা ভারী হয়ে আছে। আর আমি নর্মাল বেবি নিতে ওই পরিমাণ ব্যথা সহ্য করতে পারবো কি না তাও তারা বুঝতেছে না। এই পাশে আমার ভয়ে খাওয়া দাওয়া হচ্ছে না, কিন্তু ডাক্তার আন্টি আমাকে বোঝাতে শুরু করলো নর্মালি ব্যথাটা সাময়িক, সিজার হলে কাটা সব আগের মতো ঠিক হয়ে যায়, কিন্তু ইঞ্জেকশনটা ক্ষতি। সিরিঞ্জের মেরুদণ্ড ইঞ্জেকশনটা সারা জীবন কষ্ট দেয়। এক কথায়, কম বয়সে বাচ্চা নেওয়ার পর শরীরের গঠনও পরিবর্তন ঘটে। আমরা দেখি নর্মাল বেবি ডেলিভারি হবে কিনা। যদি নর্মাল কিছু না হয় তাহলে সিজার করার কথা বলি। 9 মাস 7 দিন বাচ্চাটা আল্লাহর রহমতে আমরা দুজনে ভালো আছি। বাচ্চাটা ছোট থেকে আমার নাম ধরে রাখে, কারণ আমি তাদের তাই শিক্ষা দিয়েছি। সে জানে না বাবা মা কি। আজ 8টা বছর আমার পার হয়ে গেছে। সেদিন জন্ম নিয়েছিল একটা মায়াবী ছেলে। আজ তাকে নিজের ছেলে বলতে পারবো, কারণ আমি পড়াশোনা শেষ করে নিজের একটা পরিচয় আছে। সেদিনে ছেলেটার নামটা বলা হয় নাই, মাহাবি। ছেলেটা আজ অনেক বড়। সেদিন মাহাবি হওয়ার পর আমাকে বিদেশে যেয়ে পড়াশোনা শেষ করতে পাঠিয়ে দেয়। আজ 8 বছর পর দেশে ফিরেছে। মায়েশা, বলো। তোমার মা ফোন করছে। ফোনটা আমার দিকে এগিয়ে দিল। হ্যাঁ মা, কেমন আছো? ভালো, তোরা কেমন আছিস? ভালো। মাহাবি কি করে? ও, অপেক্ষা করছো? কখন যাব আর তোমাদের সাথে দেখা করবে? আমরাও রে। জানি। তা বাসা সবাই কেমন আছে? ভালো। কখন আসবি? তুমিও তো মাহাবির মতো করছো। কাল সকালে বাসে থাকবো, খুশি? মাহাবি খুশিতে লাফালাফি করছে। দেশে ফিরে প্রথমে গেলাম ডাক্তার আন্টির কাছে। রাতে তার কাছে থাকলাম। শুনলাম বেশ কয়েক বছর আগে ইমার বিয়ে হয়ে গেছে। ওই দিন 2 বছরের রায়হান, ও আজ অনেক বড় হয়েছে। সেদিন হাজারো প্রশ্ন করা ছেলেটা আজ আমার সাথে একটা কথাও বলে নাই, কিন্তু মাহাবির সাথে খেলা করছে। সকালে ডাক্তার আন্টির কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাসায় ফিরলাম। দরজা খুলতে মা আমাদেরকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। বাবা এসে মাহাদির দিকে 2 হাত বাড়িয়ে দেয়। মাহাদি ধরে বাবার কাছে যেয়ে বলে, আমি তোমার সাথে রাগ করছি। আমি আবার কি করলাম? কাল থেকে একবারও তুমি আমাকে ফোন দাও নাই। বাবা ওকে জড়িয়ে ধরে বলে, এখন চকলেটগুলা কাকে দেই? মাহাবি তো রাগ করেছে। হ্যাঁ, এখন তো অন্যকেই দিবা। যাও, আমাকে বলছো কেন? একেবারে মাহেশার মতো কথা। আমিও হেসে দিলাম। হ্যাঁ, আমিও ঠিক এইভাবে খুব অল্পতেই রাগ করে বসে থাকতাম। মাহাবিকে আমার রুমে নিয়ে গেলাম। আমার রুমটা আমার মনের মতো করে সাজানো। বাবা, তোমার রুমটা তো খুব সুন্দর মায়েশা। পছন্দ হয়েছে কিনা মাহাবি স্যারের? খুব। রাতে মাহাবি আমার রুমে সাথে ঘুমালো, আর আমার মাকে এই রুমে ঘুমাতে বললো।
তাই আমি আর মাহাবি মা আমার রুমে ঘুমালাম। বাবা নেই, কেউ জানে না, ওই যে রাগ করছে তাই। আচ্ছা মা, এখানে মাহাবীর স্কুল কি হবে? তোর বাবা সব ঠিক করে রেখেছে। আমি নিউ স্কুলে পড়বো? হ্যাঁ, আমাদের মাহাবি এখন থেকে আমাদের কাছে থেকেই পড়াশোনা করবে। আচ্ছা বড় মা, মায়েশা বিয়ে করেনি কেন? মাহাবি, এই এসব কথা কে শিখিয়েছে তোমায়? এমনভাবে ছেলেটাকে বকা দিচ্ছিস কেন? ছোট মানুষ, বোঝে না বলেই তো এ কথা বলেছে। মা, ও এতটাও ছোট না যে তো কিছুই বোঝে না। মা, তুমি তো সব জানো, তাও কি বুঝতেছো না? ও থেকে এই কথা শুনে আমার কেমন লাগতেছে। মা মাহাবিকে আদর কাত্ত করতে বললো। অল্প বোঝে বলেই তো এ কথা বলেছে। মাহাবি বাবু, তুমি এই কথা কোথা থেকে শিখেছো? কাল রাতে তো রোহান আঙ্কেল বলল তার আপু মানে ইমা আন্টি মায়েশার ভালো বন্ধু, তার বিয়ে হয়েছে। আর মায়েশার বড় কই? আমি মায়েশার কি হই? তুমিও বলতে পারো নাই মায়েশা তোমার জান হয়? মায়েশা একাই 100, ওর জীবনে তুমি আছো না, এতেই হবে। আর ওর কাউকে লাগবে না। যারা নিজেরা 50 তারাই বিয়ে করে, বর বউ 100 হয়, বুঝেছো? মানে মায়েশা বেস্ট? মায়েশা সবার থেকে বেস্ট। এখন তোমরা কি ঘুমাবা? ঘুমাও, না হলে মায়েশা এবার আমাদেরকে মার দেবে। মাঝরাতে সেদিন রাব্বি স্যারে আমার পায়ে ধরে বলেছিল, যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে বিয়ে করতে চাই। সেদিন তার একটা কথাও শুনি নাই, নিজের মতো করে চলে যায়। ঘুমের মাঝে চিৎকার করে বললাম, আমি শুনতে চাই। পাশ থেকে মা বলল, কি হলো, খারাপ স্বপ্ন দেখেছিস? আমি মায়ের দিকে তাকিয়ে আছি। পরে মা ঘুমিয়ে পড়ে। আমি বারান্দায় দাঁড়িয়ে সেই দিনগুলো কথা ভাবতেছিলাম। ভাবতে ভাবতে চোখ ভর্তি হয়ে গেল পানিতে। আমার সাথে এমনটা না হলো, আজ আমারও সাজানো সংসার। সব মেয়েরা কত স্বপ্ন সাজায়, আমি তো সেই সুযোগটা পাই নাই। তবে আমি একবার তো খারাপ নাই। সে ছোট থেকে আমার পাশে আমার ছেলেকে পেয়েছি, কয়জন বা পাই, তাই কখন যে এখানে বসে ঘুমিয়ে পড়েছি নিজেও জানে না। সকালে মাহাবীরকে ঘুম থেকে উঠলাম। মায়েশা, তুমি এখানে কেন? আর এখন ঘুমোচ্ছ কেন? আজ না স্কুলে যাব? স্কুলে যেয়ে দেখি বাবা মায়ের ছেড়ে পরিচয়। মা বিবিকে স্কুলে ভর্তি করেছে। কিছু ভাড়ার বাসা আমার জানা ছিল না। স্কুলের স্যাররা ম্যামেরা মাহবির সামনে আমাকে বলল, তোমার ভাই? আমি চুপ করে দাঁড়িয়ে আছি, উত্তর দিতে পারি চলে আসবো তখন। না, আমি ওর ভাই না, মায়েশার আমি জান হই, ওর সব কিছুই আমি। সবাই হেসে দিল। আমি মাহাবিবিকে নিয়ে চলে আসলাম। মায়েশা, বলো। তুমি তখন চুপ ছিলা কেন? এমনি। মাহাবিকে স্কুল থেকে প্রতিদিন আমি নিয়ে আসি, আবার দিয়ে আসি। একদিন ওর স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম, তখন কিছু পুরনো ফ্রেন্ড এসে বলল, কিরে পাবলিক বাস? আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। আমি তার মানে বুঝি নাই। কি বলিস? আগে বল, কেমন আছিস? ভালো। বাহ, দেখতে তো খুব সুন্দর হয়ে গেছিস। কই? সেই বাচ্চার স্কুল নাকি রে? আমার ছেলে মাহাবি। সব জানি। জানা ভালো। পাবলিক বাস বিয়ে টিয়ে করছিস নাকি? পাবলিক বাস মানে? মানে বুঝিস না? না, বুঝি না। সে ছোটবেলা থেকেই। ছি, বলছিস কেন? কি করছি? আমরা কিছুই জানি না ভাবছিস? তোর বাচ্চার বাবাকে শুধু তাই বলতে পারবি? এর মাঝে মাহাবি চলে আসে। মাইশা, এরা কে? তোর ফ্রেন্ড? বাহ, এই বুঝি সেই বাচ্চা। ভালোই তো, মাকে নাম ধরে ডাকে। বলে হাসাহাসি শুরু করে দেয়। যা আমার সাথে হয়েছে তা আমি জানি, যার সাথে হয় সে বুঝে। বাকিরা তো গল্প খুঁজে, মানে বুঝিস। আমি জানি তো অনেক করছিস, আমার থেকে আমার ব্যাপারে বেশি জানিস। আজ মাহাবির জন্য আর কিছু বললাম না। তাহলে তো জানিস সে, আমি যখন বলতে শুরু করি তখন অন্যদের উত্তর দেওয়ার অভাব পড়ে।
মাহাবিকে নিয়ে চলে আসে। রাতে বসে আছি তখন। আচ্ছা মাইশা, কি? সকালে আন্টিগুলাকে যে কত কথা বললা, তোমার সাথে কি কিছু হয়েছে? মাহাবি, তুমি ছোট, বড় হও, সব কিছু আর ছোট থেকে জানা যায় না, সময় হলে ঠিক জানতে পারবে। রাত 10টায় একাই বেরিয়ে পড়লাম। রাতের শহর দেখতে বেশ ভালো লাগে। আমি জানি একা বের হলো বাবা ঠিক সময় আমার পিছনে থাকবে। আমি যে মেয়ে, একা কি করে আর বেরোতে দেওয়া যাবে? আজ অজানা শহরটা, অনেকদিন পর মন খারাপটাকে ভালো করতে বেরিয়ে পড়ছে। গান শুনতে শুনতে হাঁটছিলাম। সামনে একটা মানুষকে দেখলাম। রাস্তা থাকা কিছু মানুষকে গল্প শোনাচ্ছে। আমার মুখটা কাপড় দিয়ে ঢাকা, শুধু চোখ দেখা যাচ্ছে। আমিও গান থামিয়ে তার গল্প শুনতে দাঁড়িয়ে পড়লাম। মানুষটা একজনকে ভালোবাসে, তারা গল্পই শোনাচ্ছিল। গল্প শুধু ভালোবাসার কথা ছিল। আমিও হাসতে হাসতে মনে মনে বললাম, মানুষ এতটা ভালোবাসতে পারে। সকালে মাহাবীর স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। মনে হয় আজ ছুটি, অনেক আগেই চলে আসছে। ফোন অন করে দেখি 12টা বাজতে 40 মিনিট বাকি। এখন কি করি? আজ আমি শাড়ি পরে এসেছি, প্রতিদিন পরে আসি, তবে আজ আকাশি রঙের শাড়ি। রাপি স্যার এই রঙটা বেশ পছন্দ। সে বলতো এই রঙের কাপড় নাকি আমাকে বেশ মানায়। সে একদিন আমাকে এই রঙের কামিজ দিয়েছিল, আমি রাস্তায় ফেলে দিয়েছিলাম। আমার খেয়াল নেই। আমি সেই স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। দেখলাম স্কুল থেকে এক ভদ্রলোক বের হচ্ছে। কেন জানি তাকে চেনা চেনা লাগছে। কে সে? হয়তো স্কুলে দেখেছি। না, স্কুলে দেখেছি বলে মনে পড়ছে না। তাহলে কোথায় দেখেছি? বেশ কিছুক্ষণ ভাবার পর, হ্যাঁ, কাল রাতে ইনি তো গল্প বলেছিল। রাতে তার মুখটা ভালোভাবে দেখতে পায় নাই। তাকে অনেক প্রশ্ন করার জন্য তার দিকে এগিয়ে গেলাম। কেমন আছেন? সে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আপনি আমাকে চেনেন না? আমি আপনাকে চিনি না, তবে কাল রাতে আমি আপনার গল্প রাস্তায় দাঁড়িয়ে শুনছি। তোমাকে আমার চেনা লাগছে। কে তুমি? তার দিকে এবার খেয়াল করলাম। লোকটা চোখে চশমা, পাঞ্জাবি পরা, মুখ ভর্তি দাঁড়িয়ে, চোখগুলো বেশ মায়াবী, কিছুটা মাহাবীর মতো দেখতে। তার চোখে চোখ পড়তে সামনে বেশি আসলো সে অমানুষের মুখ, মানে রাব্বি স্যারের। আমি এবার সেখান থেকে চলে আসবো, তখনই মাইশা, আমি পিছন ফিরে তাকালাম। ভাবছো কি তোমায় চিনিনি? আপনাকে নিয়ে ভাবতে আমি চাই না। সে আমার গালের ওপর থাপ্পড় মেরে দেয়। 10 বছর আগের মতো আজও আবার একইভাবে গাল ধরে কান্না করছি। ওকে না, অনেক সুন্দর লাগছে। আমি তাও কান্না করছি। আল্লাহ গো, থাম। ওই দিন কান্নার পর যা হয়েছিল সব আজও মনে আছে। রাস্তার সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। সে টানতে টানতে একটা গাড়িতে জোর করে ঢুকায়, গাড়িতে বসিয়ে বললাম, কোথায় নিয়ে যাচ্ছেন? সে গেলেই দেখতেই পাবি। 10 বছর আগের মতো কি আবার রেপ করতে চাস? নিজের চাহিদা মেটাতে চাস? তবে তখন ছোট ছিলাম, কিছু বলি না, কিছু করতে পারি না। তবে এখন আর এমন হবে না। সে গাড়ি থামিয়ে তার এক হাত দিয়ে আমার 2 হাত পেছনে চেপে ধরে আমার কপালে কিস করে আর বলে, তোকে আমার সাথে মাত্র 2টা দিন রাখবো। তোর অনুমতি ছাড়া তোকে আর ধরবো না, কথা দিলাম। তুই খুব ভালো করে জানিস আমি যা কথা দিই জীবন দিয়ে হলেও তা রাখি। আপনার প্রতি বিশ্বাস আমার নাই। মাইশা, মানুষই মানুষকে বিশ্বাস করবে। তুমি জানো, বিশ্বাস ভেঙে গেলে দ্বিতীয়বার পাওয়াটা বেশ কঠিন, তবে অসম্ভব না। একবার কিছু ভেঙে গেলে যেমন দাগ থেকে যায়, আবার চাইলে ভালোবেসে সে দাগ ঢেকেও দেওয়া যায়। আপনি খুব ভালো করে জানেন আমাকে সরাসরি কিছু না বললে বোঝে না। গল্প শুনবা? মন চাইলে বলবেন। বিয়ে করেছো? যা করছেন তারপরে কি বুঝি এই প্রশ্ন করেন? বিবেক বলে কিছু আছে আপনার? আমার বাচ্চাটা? আরে হ্যাঁ, ভাবি তুই স্কুলে, ওকে আনতে যাবে কে? ও বাসা আসবে কিভাবে? কি ভাবছো? এই কি যেন বলেছিলেন? আমার বাচ্চাটা। সরি, কার বাচ্চা? আমার আর তোমার। এই নিয়ে কথা না বাড়ালে গল্প বলেন। আমার ব্যাপারে কিছু জানতে চাইলে না? আপনি বিয়ে করছেন ভালো, জানি বাচ্চা হয়তো নাই। ঠিক। বোধ হয়ে আমার সাথে একটা মেয়েকে খুব ভালোবাসতাম। একদিন নিজেকে সামলাতে না পেরে তাকে নিজের করে নেই। সে ছিল বড্ড ছোট, খুব কষ্ট পায়।
আমাকে সে অমানুষ বলে ডাকতো। ভালোবাসার মানুষের কাছে খুব খারাপ মানুষ ছিলাম আমি। আমি তাকে বিয়ে করতে পারছিলাম না। এক সে ছিল ছোট, দুই আমি ছিলাম গরিব। তার বাবা মা আমার সাথে তার বিয়ে কখনোই দিত না। নিজের চাহিদার কাছে আমার বিবেক হেঁটে যায়। তার খেলার বয়সে তাকে মা বানিয়ে দিই। তারপর অনেক থাকতে বলেছিলাম, পায়েও পড়েছিলাম, বাট কিছুই করে উঠতে পারিনি। হারিয়ে ফেলি, অনেক খুঁজেছি, 7-8টা বছর পাইনি। আপনি না বিবাহিত? সে চলে যাওয়ার পর অনেক ভেঙে পড়ি। বাবা মা খুব জোর করে বিয়ে দেয়। বউকে ভালো করে তাকেও দেখি নাই। বিয়ের 5 মাস পর শুনি বউ নাকি বাচ্চা হবে, কিন্তু তা কি করে হয়? আমি তো তাকে একবারও ছুঁয়ে দেখি নাই। তার দিকে তো আমি তাকেও দেখি না। বাবা মাকে কিছু বলি নাই। বাচ্চাটাকে নিজের পরিচয় দিই। বাচ্চা যখন 3 বছর, তখন একদিন এসে বলে তার নাকি তালাক লাগবে। সেই বাচ্চার আসল বাবাকে বিয়ে করবে, তার কাছে থাকবে। তারপরও সে নিজে ফোন বের করে তার সে পরিবারের ছবি দেখায়। বেশ ভালো লাগছিল তিনজনকে। তার পরিবারের ছবি দেখে নিজের মনে কেমন যেন কষ্ট হলো। ফোনটা বের করে তাকে আমার আর মাহাবীর পিক দেখালাম। মাহাবীর প্রথমবার হাঁটা, তার কথাগুলো, তার মিষ্টি শয়তানিগুলো আমার ফোনে ভিডিও করা ছিল। সে আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে সব দেখতে লাগলো। তার চোখে পানি, মুখের কোণে হাসি। সে পানি ভর্তি চোখ নিয়ে আমার দিকে হেসে বলল, আমার ছেলে। কথাটি বলে সে ফোনটা তার বুকে মাঝে নেয়, মাহাবীর ছবিতে চুমু খায়। হয়তো বাবারা প্রথম দিন তার বাচ্চাকে দেখে সেদিন এতটাই খুশি হয়। আরে আমি এটা কি করলাম? রাপি যদি মাহাবীকে আমার থেকে দূর করে দেয়, আমার জীবনে অনেক যুদ্ধ করে আজ আমি মা। আজ আমি নিজের একটা পরিচয় আছে। আজ আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি। মাহাবীকে হারালে আমি বাঁচতে পারবো না। জানেন, মাহাবী যখন হয় তখন আমার বয়স 15-16। অনেক অনেক কথা শুনিয়েছি, বাজে বাজে, যা মুখে আনা যায় না। আগে আমি কখনো কোনো ছেলের সাথে কথা বলছি বলে মনে পড়ছে না। তবে আপনার জন্য ছেলেদের থেকে বাজে কথা শুনছি অনেক। কয়দিন আগেও মাহাবীর স্কুলের সামনে একটা ফ্রেন্ড বাজে কথা বলেছিল। কথা থেমে যায়, নিয়ে যুদ্ধ করছি। মাহাবীকে এই পরিবেশটা বড় হতে দেব না বলে দেশ ছেড়েছি। এমন সময় পাশে ছিল ডাক্তার আন্টি, তাছাড়া কখনো কাউকে পাই নাই, মা বাবাকেও না। মা বাবাকে পাশে না পাওয়ার কারণটা আমি মাহাবীর জন্য তাদের সাথে খুব বাজে বিহেভ করছি। বুঝি নাই তারাও আমাকে ভুল বুঝেছে। এই বছরগুলো অনেক কিছু হয়েছে, ধন্যবাদ আপনাকে। আপনার জন্য সব হয়েছে। ছোট থেকে ইচ্ছে ছিল এমন কিছু করব, সবার থেকে আলাদা। আমার ফ্রেন্ডরা আমার চিন্তা ভাবনা দেখে পাগলি বলতো। সবার থেকে আলাদা, যা বাস্তব হয় কিনা জানা নাই। জানেন, মাহাবী আমাকে খুব বুঝে। সে আমার বাবা। আমার মন খারাপ করলে বলে, মা আয়েশা মন খারাপ? অবাক হয়ে বলল, মাইশা। ও আমার নাম ধরে ডাকে। সে এখন বোঝে না বাবা মাকে। আমি বোঝাই না তাকে, কারণ সে যখন কথা বলতে শিখেছে আমি কলেজে পড়তাম। সেখানে সবাই প্রেম করত। আমি তাড়াতাড়ি ক্লাস শেষ করে বাসে আসতাম। মাহাবীর জানে, সবাই প্রেমিকের গল্প আমাকে বলতো। আমি তাদেরকে মাহাবীর গল্প শোনাতাম। তারা হেসে ফেলতো। তখন বেশ কষ্ট লাগতো। আমি আজ আইন বিভাগের বড় অফিসার। আমি নিজে কাজ করে হাজার মানুষের বইও লিখি। আমি চাইলে যা খুশি করতে পারি। মাবি এত বোঝে না বলে মাইসে কি যে কাজ করে, ফোনে সারাক্ষণ কত কথা বলে, মুখ ব্যথা হয় কেনা। জানেন, মাহাবীর ছোট হলো, তার চিন্তা ভাবনা দেখলে বুঝতে পারবেন না ও বয়সে 5-6 বছর। সে যতটা পারে অন্যকে সাহায্য করে। একবার তাকে একটা বোঝালে তাই বোঝে। রাপির দিকে তাকিয়ে দেখে তা চোখে পানি। কি হলো আবার আপনার? আমি যা করেছি তোমার সাথে তা ঠিক করিনি। আমার জন্য তোমার জীবনটা এমন, এর থেকে তোমার আর মাহিবের জীবনটা সুন্দর হতে পারতো। দুপুরে স্কুল থেকে ফেরার পথে একই আসলাম। মাটির রাস্তার সামনে আম গাছটার নিচে কে যেন দাঁড়িয়ে। রোদ আর গাছের ছায়া দূর থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না, তবে তার নাকে বড়
নাক ফুল। একটু এগিয়ে গিয়ে বুঝলাম মেয়েটা বেশি হলো বয়সে 15-16 হবে। আর যাই হোক 18 হয় নাই। কামিজ পরে আছে, মাথায় ওড়না, 2 হাতে জড়িয়ে আস্তে আস্তে তার কাছে গেলাম। আপু, নতুন বিয়ে করছেন? গো আপু। তাকিয়ে দেখি আপু চোখে ফাড়ে। গো আপু কথাটা কেমন জানি করে বলল। আপু কিছু মনে না করলে একটা কথা বলি? হ্যাঁ আপু, কও। তোমার কি হয়েছে? তুমি তো আমাকে চেনো না, আমিও চিনি না। দ্বিতীয়বার দেখা হয়েছে কিনা জানি না। কিছু হয়ে থাকলে বলতে পারো। অচেনা মানুষ বা কি করবে? আপু গো। সে আমাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। আপু কান্না করছো কেন? আপু, আমার মা বাবা গরিব ছিল, ক্লাস 7 পর্যন্ত পড়াইতে পারছে। লোকের বাড়ি বুঝি নাই, কিছু মানুষ কি কি যে বলতো, বাজে দুষ্টামি করে। চাচিরা অনেক কথা কয়, বুঝাই সারবার পারি না। বর আমারে বুঝেই না গো। পিচ্চি মেয়ে, তার চাহিদা মেটাতে আমার জীবন গেলেও তার কিছুই যায় আসতো না। বাড়িতে গিয়া মারে সব কইলাম। মা আমাকে কইল, মাইয়া মানুষ, কষ্ট তো সহ্যই করতে হইব মারে। আম্মা কথাটা বলাই কাঁদা দিল। কি কমু, কি আর কমু, তাই আম্মারে আর কিছুই কই নাই। এতক্ষণ যা শুনলেন তা হাজারো গ্রামের মেয়েরা বা গরিব বাবার ঘরের মেয়েরার গল্প, যা সবাই আছে জীবন যুদ্ধে। আছে হাজারো ছেলে জীবন যুদ্ধের গল্প। আমার মনে হয় সেইখানে আমারও গল্প মূল্যহীন। একটা 16 বছরের ছেলে বেরিয়ে পড়ে কাজ খোঁজা, বাবা নাকি বের করে দিয়েছে বসে খেতে পারবে না বলে। সেই ছেলে আজ বিদেশে দিন শেষে বেশ টাকা পায়, রান্না পায় না, কাজ থেকে ফিরে ক্ষুধার পেটে চা পায় তাই চুপ করে খেয়ে নেয়। সকালে আবার কাজ করতে যেতে হবে যে। রোজার মাসে ইফতারের সময় মাঝে মাঝে শুধু পানি খেয়ে রোজায় ভাঙে। সকালে কাজে যাবার আগে ফোড়া রুটি খেয়ে যায়। বাড়ির কথা মনে পড়ে, মায়ের সাথে একটিবার কথা বলতে বুক ছটপটে কান্না পায়। বাড়ির নাম বাজে তার কাছে নাই। একজন বলল, ভাই মায়ের সাথে কথা বলাই দে না রে ভাই, কতদিন হলো কথা বলি নাই। সে ভাই আর কথা বলে দেয় না। সবটাই সত্যি মিলিয়ে দেখো, কান্নায় ভেসে যায় চোখ। আমার পাশে মাহাবি আছে, তাদের পাশে কে? সত্যি ওদের থেকে অনেক ভালো আছে। রাপি গাড়ি নিয়ে স্কুলে যায়, ছুটির পর রাপি মাহাবিকে নিয়ে আসে। কি আজীব, মাহাবি সহজে কারোর সাথে যায় না। মাইশা তুমি? ইনি কে? না চিনলে আসতো কেন এনার সাথে? ইনাকে ভালো লাগছে। বুঝতে হবে। মাইশা ইনাকে কি বলে ডাকবো? রাপি বলে। ওকে। একবার বাবা বলবে? বাবা? মাহাবিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রাব্বি, বাবা বলতে আপনি কান্না কেন করছেন? কি হয়েছে? আপনি তো বাচ্চাদের মতো করে কান্না করছেন। আমার সাথে থাকবা তুমি? রাপি আর মাহাবির গল্প করতে করতে রাপির বাসে নিয়ে আসে। সারাদিন দুজন খেলা করে আড্ডা দেয়। আমি জানতাম বাবার সাথে মেয়ে বেশি ভাব হয়, আজ দেখি উল্টো। মাহাবি বাবাকে পেয়ে আমাকে চিনতেছে না। আচ্ছা, রাপি যদি এমন ভালোবেসে আমার থেকে মাহাবিকে দূর করে দেয়, কি হবে আমার? রাপির বাসায় একটা রুম আর আমার রুমের মতো করে সাজানো, আর একটা রুমে বাচ্চাদের খেলনা, ছবি, দুইজন খেলা আছে। হয়তো রাবির বাচ্চাদের জন্য এই রুমটা আমাদের বাচ্চার জন্য সাজিয়েছিলাম, প্রতিটা বছর সাজাই। হঠাৎ করে তোমাদের পেয়ে গেলে তখন যেন কোনো সমস্যা না হয়, তাই। এই মানুষটাকে অমানুষ বলতাম। আচ্ছা, আমি সব স্বপ্ন দেখছি না তো? ভাবি আমার সাথে ছাড়া ঘুমায় না, আর আজও রাবির সাথে ঘুমাইছে। আমার ভালো লাগছে না, ভয় লাগছে মাহাবিকে হারানোর জন্য। সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ি ভর্তি মানুষ। কি ব্যাপার, এত মানুষ কেন?
রাব্বির রুমে যেয়ে দেখি রাব্বি খুব সুন্দর করে সেজেছে, কিন্তু কেন? সাথে বাবা মাও, কিন্তু কেন তারা এখানে কেন? আচ্ছা, কি হচ্ছে এখানে? আম্মু, তুমি ঘুম থেকে উঠে পড়ছো? অবাক হয়ে তাকিয়ে আছে। আচ্ছা, আমি ভুল শুনলাম কি? মাহাবি এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আম্মু, আমি আব্বুর সাথে থাকতে চাই। আজ প্রথম মাহাবি আমাকে মা বলে ডাকলো। তাতে খুশি হব নাকি আম্মু বলে ডাকা যেটা বলছে সেটা ভেবে মন খারাপ করব? মা আর কিছু মানুষ মিলে আমাকে বইয়ের মতো করে সাজিয়েছেন। আমি আবুলের মতো তারা যা বলছে তাই করছি। নিজেকে অন্যদের হাতের পুতুল বলে মনে হতে লাগলো। কাজে এসে সব শেষ। আমি পুতুলের মতো দ্বিতীয়বার কবুল বলে 3বার আমি উঠে চলে যাই। সবাই হাজারো প্রশ্ন করে, আমি কিছু না শুনে চলে আসি। আজ 1 মাস আমি মাহাবীর থেকে দূরে। আমি জানি সে ভালো আছে। সত্যি বলতে আমি তাদের দিন ফোন করে বলে দিয়েছিলাম সে চাইলো মাহাদির বাবা হয়ে থাকতে পারে, মাহাবীর সাথে দেখা করতে পারে, থাকতে পারে, তবে আমি একাই ভালো আছি। আমি তাকে চাই না, আমি একাই চলতে পারি।